স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। প্রতিদিনই ভোটের ট্রেনে আমরা রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি আলাপন হয়, কি বক্তব্য আসে সেটাই তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখাতে চাই যে নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দলগুলো কথা বলেছেন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলেছেন কিনা। আমরা যদি দেখি, শুরুতেই উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন নির্বাচন হবে, তবে আগে প্রয়োজন সংস্কার। আর অন্যদিকে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন নির্বাচনের রোডম্যাপ এলে ষড়যন্ত্রের সুযোগ কমবে। আর অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন 2008 সালের নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতার নির্বাচন। এই মোটা দাগে আজকের রাজনৈতিক আলাপনে এটাই ছিল। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কথা বলছিলাম নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আজকে কি বক্তব্য উঠে এসেছে তা নিয়ে। এই বিষয়ে আরও আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মেহরিন অ্যানি। আপনি সারাদিনই আজকে আমার সঙ্গে ভোটের ট্রেনের কার্যক্রমগুলো দেখছিলেন, কে কোথায় কি বলে এটি ফলো করছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যেটি দেখালাম যে আজকের নির্বাচন নিয়ে কোন দল, সরকার কি বলেছে কিংবা নির্বাচন কমিশন কি বলেছে, এর বাইরে আপনার কাছে আর কি তথ্য আছে? ধন্যবাদ বেলায়েত হোসেন। বেলায়েত, আমি যদি আজকে আপনি যে রাজনৈতিক যেসব মাঠের যারা আছেন এবং সরকারের যে উপদেষ্টা যারা আছেন যে কথাগুলো বলেছেন, সেখানে আসলে যদি উপদেষ্টাদের কথা বলি যে নির্বাচন আসলে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে কিন্তু নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা নানাভাবেই কিন্তু নির্বাচন নিয়ে কথা বলছে। তো আজকে আসলে উপদেষ্টা ফরিদা আক্তার যে কথাটি বলেছেন এটি কিন্তু বরাবরই সব উপদেষ্টাই বলে আসছেন যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন আসবে। এছাড়াও যদি বলি যে বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু বলছেন যে নির্বাচনী আসলে রোড ম্যাপটা তারা বরাবরই দিতে বলছে বিভিন্ন তাদের যে নেতাকর্মীদের যে সব সমাবেশ হচ্ছে সেসব সমাবেশগুলোতে বলছে। এছাড়াও এখানে কিন্তু আসলে আজকে ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছে যে একটি সুষ্ঠু নির্বাচন চান এবং পাশাপাশি সেটি ফলাফল যাই আসুক না কেন সেটি তারা আসলে মেনে নেবে। তো এই যে বিএনপি নেতাকর্মীদের যে কথা এবং সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর যেসব কথাগুলো রয়েছে নির্বাচন নিয়ে, সেগুলো কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যে একই ধরনের সরকার থেকে বলা হয় যে আগে সংস্কার তারপর নির্বাচন, সরকার সংস্কারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বরাবরই তারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে আসছিল। এর মধ্যে নতুন কি দেখছেন? এর মধ্যে আজকে আপনি যে পোলটকের মধ্যে যে বিষয়টি দেখালেন সেটার মধ্যে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন কিন্তু আজকে এই যে এতদিন ধরে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নতুন যে বিষয়টি তিনি কিন্তু বলেছেন যে আগামী বছর রাজনৈতিক সরকার নির্বাচনে দেখা যাবে। তো এই জায়গাটা কিন্তু এই এতদিনের মধ্যে কিন্তু অনেকটা নতুন দিক কিন্তু তারা তুলে ধরেছে। আপনাকে যদি বলি যে এই পর্যন্ত আসলে উপদেষ্টারা নানাভাবে বলছে যে নির্বাচন সংস্কার হবে, কিন্তু কবে নির্বাচন হবে সেই বিষয়ে কিন্তু খুব একটা বেশি খোলামেলা আলোচনা আমরা দেখতে পাইনি। তবে এখানে আসলে যে বিষয়টি বলেছে যে আগামী বছর রাজনৈতিক দল সরকার দেখা যাবে, তো সেই জায়গা থেকে যদি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যদি নির্বাচন দেয় সেটি কিন্তু যদি বলি যে নতুন যে 2025 সালে যে নির্বাচনটি আসছে সেটি যদি হয় তাহলে কিন্তু সেটি জানুয়ারি থেকে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে কিন্তু তাহলে আমরা এই নির্বাচন দেখতে পাবো। তো আমরা যদি এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে আর 1 বছর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতায় থাকবে। এটি কিন্তু আসলে বেলায়েত, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এতদিন ধরে উপদেষ্টারা যে কথা বলে আসছিলেন যে আগে সংস্কার তারপর নির্বাচন, শুধু ওয়াহিদুদ্দিন মাহমুদের কথায় আমরা একটা ব্যতিক্রম জিনিস পেয়েছি। তিনি বলছেন যে 1 বছরের মধ্যে রাজনৈতিক সরকার আসবে। তার কথা দ্বারা ইঙ্গিত হচ্ছে যে আর হয়তো অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছর, তবে সেটি কতটা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে এবং কতটা কার্যকর হবে সেটি সময় বলে দেবে। আমরা কথা বলছিলাম সহকর্মী মেহরিন অ্যানির সঙ্গে। আমরা কথা বলছিলাম যে গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে প্রায় একই ধরনের বক্তব্য আমরা পাচ্ছিলাম, কিন্তু উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের আলোচনায় আজকে তার বক্তব্যে আমরা একটি নতুন ইঙ্গিত পেয়েছি। তিনি বলেছেন যে 1 বছরের মধ্যেই রাজনৈতিক সরকার আসতে পারে। অর্থাৎ তার কথার সূত্র ধরে আমরা যদি বলি হয়তো অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছর হতে পারে, তবে তার এই কথাটি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কথা নাকি তার ব্যক্তিগত মতামত সেটা সময় বলে দেবে। আমরা এর আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে আজকে আমরা জামাতের একজন নেতার বক্তব্য পেয়েছি, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন যে 2008-এর নির্বাচন ত্রিমুখী সমঝোতার নির্বাচন হয়েছিল। এই বিষয়ে আপনি আর কি জানেন?
বেলায়েত, এর আগে আমরা যে নির্বাচনগুলো দেখেছি যে 2014, 18 এবং 2024-এ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু নানা মত দেখা দিয়েছে, যে যেমন 2014 যে নির্বাচনটা রয়েছে সেটিকে কিন্তু একতরফা নির্বাচন বলা হয়, এবং এরপরে 2018 যে নির্বাচনটি রয়েছে সেটিকে বলা হয় যে রাতের ভোটের নির্বাচন, এবং সর্বশেষ 2024-এ যে নির্বাচনটি হয়েছে সেটিকে কিন্তু ডামি নির্বাচন হিসেবেই কিন্তু অন্যান্য যারা আসলে রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এভাবেই আসলে আখ্যা দিয়েছে। তো আজকে আপনি যে বিষয়টি বললেন যে জামাত নেতা রফিকুল ইসলাম খান যেটি বলেছে 2008 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটিকে কিন্তু মোটামুটি বলা চলে যে শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে ধরা হতো এর আগে পর্যন্ত, কিন্তু তো সেই জায়গাতেও কিন্তু তিনি বলেছেন যে এই নির্বাচনে 2008 সালে যে নবম জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনকে বলছে যে এখানে আসলে ত্রিমুখী সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি যে এখানে যে ত্রিমুখী সমঝোতার কথা বলা হয়েছে, যে তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যে মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের যে কথাটা, তার সাথে কিন্তু ভারত এবং হাসিনার একটি সমঝোতা হওয়ার কথা কিন্তু তিনি বলেছেন। তো সেই জায়গাতে যে তৎকালীন সরকার আসলে উনি তিনটা পক্ষ বলতে একটা পক্ষ আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, আরেকটা পক্ষ মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং আরেকটা পক্ষ ভারত। এই তিন পক্ষের মধ্যে কি সমঝোতাকে ইঙ্গিত তিনি করেছেন সেটি আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মেহেরিন আনি। আমরা কথা বলছিলাম যে জামাত নেতা ত্রিমুখী সমঝোতার কথা বলছিলেন, তিনটা পক্ষ আমরা যে ভারত, আওয়ামী লীগ এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন, কি শর্তের কথা তিনি বলেছেন, যে একজন একজনের সঙ্গে কি শর্তে সমঝোতা করেছেন? এখানে আসলে আওয়ামী লীগের সাথে যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের মধ্যে কিন্তু একটি সমঝোতা ছিল যে তারা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করে দেবে, এবং পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের যে দুজন ছিলেন যে মইনু আহমেদ এবং ফখরুদ্দিন, তাদের নিরাপদে দেশ থেকে বাইরে চলে যাওয়ার ব্যবস্থা আওয়ামী লীগ করে দিবে, এবং পাশাপাশি যেটি বলেছিল যে তারা যখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা জয়ী লাভ হয়ে সরকার গঠন করবে তখন কিন্তু তারা বলেছে যে তারা সংবিধান তাদের ইচ্ছা মতো আসলে সংশোধন করবে এবং বিল তাদের নিজের মন মতো আসলে তারা পাশ করাবে, এবং এই জায়গায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের সাথে আওয়ামী লীগের যে সমঝোতা সেটি ছিল। এবং আরেকটি যেটি বলছেন যে ভারতের সাথে আসলে আওয়ামী লীগের কি সমঝোতা ছিল, সেটি তারা দাবি করেছে যে ভারত চেয়েছে যে এই যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে আসলে ভারত আওয়ামী লীগকে সহায়তা করবে, এবং তার বিনিময়ে ভারত চেয়েছে যে তাদের যে ভারত বাংলাদেশের কাছে নানা ধরনের সুবিধা তারা ইচ্ছা মতো নিবে, এবং পাশাপাশি তারা আওয়ামী লীগকে পরবর্তীতে আসলে তাদের এই নির্বাচনে আসলে থাকার যে একটি জায়গা সেটি তারা করে দিবে। তো এই সমঝোতার তিনটি সমঝোতা কিন্তু তারা এই তিন সমঝোতা আসলে হয়েছিল, এবং পাশাপাশি আপনি দেখেছেন যে এই যে এভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার এই 2024 পর্যন্ত ছিল, পরবর্তীতে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই আওয়ামী সরকারের পতন হয়, এবং ভারত যে আসলে সমঝোতা করেছিল সেটি কিন্তু আসলে বাস্তবে আসলে ততটুকু রূপ পায়নি বলা চলে। এটি ছিল জামাত নেতার দাবি, অর্থাৎ জামাত নেতা যেটি বলছিলেন যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়েছিল যে তারা ক্ষমতায় আসার ক্ষেত্রে আওয়ামী লীগকে সহযোগিতা করবে, তার বিনিময়ে ভারতকে আওয়ামী লীগ সরকার সুবিধা দিবে, এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনকে বলা হয়েছিল যে তাদেরকে মানে এত বেশি আসন দিতে হবে যেই আসন সংখ্যা তাদেরকে দিলে তারা নিজেদের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে, এবং এর বিনিময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে নিরাপদে বিদেশ পাঠিয়ে দিতে হবে। এই কথাগুলো জামাত দাবি করেছেন, তবে এর কথার সত্যতা কতটুকু সেটি সময় পরিষ্কার করে দিবে। মেহরিন আনি, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা কথা বলবো সংসদীয় আসনের পরিক্রমায় নীলফামারী 3 আসন নিয়ে। নীলফামারী 3 আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 14 নম্বর আসন। এই আসনে ভোটার সংখ্যা 2,36,168 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,19,440 জন, নারী ভোটার 1,16,728 জন। যেটি বলছিলাম এটি সংসদীয় আসনে 14 নম্বর আসন, এবং এর সীমানা জলঢাকা উপজেলা নিয়ে সীমানা। নীলফামারী 3 আসন নিয়ে আমরা কথা বলছিলাম নীলফামারী 3 আসন নিয়ে। আমরা নীলফামারী 3 আসন নিয়ে আরও কিছু কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দপুর থেকে সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে যে আলোচনাটা চলছে, একসময় একই সঙ্গে ভারতের সঙ্গে যে আমাদের টানাপোড়েন চলছে, আবার এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় আছে, দ্রব্যমূল্যের বিষয় আছে, এই নানা বিষয় নিয়ে নির্বাচন নিয়ে নীলফামারী 3 আসনের মানুষের ভাবনা কি আসলে?
বিলাত ধন্যবাদ। যদি মোটা দাগে ভাগ করি তাহলে নির্বাচনী আসন যেটি আমরা আজকাল কথা বলছি, নির্বাচনী আসন নিয়ে জলঢাকা নিয়ে, সেখানে মূলত 4 ধরনের মানুষ বসবাস করে: শিক্ষার্থী, সাধারণ পেশাজীবী, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা এবং কর্মীরা। মোটা দাগে এই 4 শ্রেণীর মানুষের মধ্যে 4 ধরনের প্রত্যাশা রয়েছে সরকারের প্রতি। স্টুডেন্টরা চাচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি হোক, চাকরির পরীক্ষার যে ফি সেটি কমুক। পেশাজীবীরা চাচ্ছে যে তাদের নিরাপদ কর্মপরিবেশ হোক, আইন শৃঙ্খলার সক্রিয় অবস্থা হোক। একই সঙ্গে সাধারণ মানুষ চাচ্ছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটির লাগাম টানা হোক। এবং রাজনৈতিক নেতা, আমি আবারও বলছি, রাজনৈতিক নেতারাই শুধুমাত্র নির্বাচন নিয়ে কথা বলছেন। শুধুমাত্র একটি নির্বাচনী আসনে, যেটি আপনি বলছিলেন যে প্রায় 2.5 লাখ ভোটারের একটি আসন, সেখানে হাতে গোনা কয়েকজন মানুষই নির্বাচনের দাবিতে মুখর। এবং একই সঙ্গে সাধারণ মানুষের যে 3টে শ্রেণী আছে, তারা কিন্তু একটা দেশের স্থিতিশীল পরিবেশ চাচ্ছেন, পুলিশের সক্রিয়তা চাচ্ছেন, সরকারি দপ্তরগুলোতে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের কাজ আদায় করা যায় সেগুলো চাচ্ছেন, স্বাস্থ্য সেবার যে অবস্থা সেখানে তারা সংস্কার চাচ্ছেন। একই সঙ্গে নিরাপদ একটা জীবনযাপনের নিশ্চয়তা তারা চাচ্ছেন। সেই সাথে নির্বাচনের ব্যাপারে তাদের যদি প্রায়োরিটি লিস্ট বলি, প্রায়োরিটি লিস্টে একেবারে রাষ্ট্র সংস্কারের যে ন্যূনতম ধারাগুলো আছে, রাষ্ট্র সংস্কারের যে ন্যূনতম মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো সংস্কারের পরেই একটা দেশের স্বাভাবিক পরিবেশ, যেই পরিবেশের জন্য আসলে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই পরিবেশগুলোর প্রত্যাশায় তারা আসলে বুক বেঁধে বসে আছেন। এবং নির্বাচন হলে বিগত 3টি নির্বাচনের যে তিক্ত অভিজ্ঞতা আছে সাধারণ মানুষের, সেই অভিজ্ঞতায় তারা ফিরতে চায় না। তারা বলছেন যে যদি গুণগত সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হয়, সেটি কিন্তু এই সরকারের জন্য বুমেরাং হবে। সাধারণ মানুষের ভাষ্য হলো যে অরক্ষিত পরিবেশে আসলে স্থানীয় সরকার যে বিষয়টি বলছিলাম আপনার সঙ্গে, যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যে আমাদের রাষ্ট্রীয় যে টানপোড়েন চলছে, এই টানপোড়েনের মধ্যে নির্বাচনটা আসলে কতটা জরুরি বলে মনে করছেন সেখানকার মানুষ, এই বিষয়টা যদি একটু বলতেন। সাধারণ মানুষ মনে করেন যে নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো নানানভাবে বিভক্ত হয়ে যায় এবং দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, আদর্শিক স্বার্থ, সব স্বার্থ আসলে খণ্ড খণ্ড অংশে ভাগ হয়ে যায়। তারা বলছেন যে যেহেতু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা রয়েছে, নানা বিষয়ে আসলে দেন দরবার চলছে, প্রোপাগান্ডা চলছে, এই প্রোপাগান্ডাগুলোর সময় জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকাটা এই অঞ্চলের মানুষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, পেশাজীবী, রাজনৈতিক সচেতন কর্মী সবারই কিন্তু একই ধারা, যে একই ভাবনা, যে যেভাবে রাষ্ট্রের আসলে ঐক্যবদ্ধতা ঠিক থাকে, যেভাবে রাষ্ট্রের সকল মানুষ রাষ্ট্র বিনির্মাণের জন্য চেষ্টা করে, সেই পরিস্থিতি তারা এই মুহূর্তে দেশে চাচ্ছেন। তারা বলছেন যে ঐক্যবদ্ধ পরিস্থিতি যদি কিছুটা হলেও ফাটল ধরে, তাহলে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে, যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়ে যাবে। এবং এই সুযোগের ফলে যদি ফেসিজম আবার মাথাচাড়া দিতে পারে, তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেকাংশেই ঘোলাটে হবে এবং জাতিগতভাবে যে বড় প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে সেটি কিন্তু সফল হবে না। যার ফলে তারা চাচ্ছেন যে নির্বাচন দিয়ে অনৈক্যের পরিস্থিতি সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলাটাই এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ এবং সেটি হওয়া উচিত বলে সাধারণ মানুষ বিভিন্ন কথাবার্তা আমাদের সাথে বলছেন। একই সঙ্গে এটিও তারা বলছেন যে নির্বাচনী পরিবেশের শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন, সেটি 1 বছর পরে বা 2 বছর পরে যখনই হোক, অর্থাৎ যাদের মাধ্যমে বা যারা এর 3টি নির্বাচনে যেই দলটি কেন্দ্র দখল করেছিল, ব্যালট বক্সে সিল মেরেছিল, ছিনতাই করেছিল, প্রভাব বিস্তার করেছিল, অন্য কোনো দল যে এসে একই পরিস্থিতির সৃষ্টি করবে না, এমন নিশ্চয়তা তারা চান। অর্থাৎ রাজনীতির নতুন বন্দোবস্ত, নিরাপদ রাজনীতির চর্চার পরিবেশ তৈরি করে তবেই নির্বাচনের মাঠে মানুষ ভোট দিতে চান, এমন প্রত্যাশার কথাই আমরা সাধারণ মানুষের কণ্ঠে জানতে পেরেছি। ধন্যবাদ মোকাররম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম হোসেন বলছিলেন এই মুহূর্তে আসলে নীলফামারীর জলঢাকার মানুষ ভোট নিয়ে কী ভাবছে, রাষ্ট্রের নীতি নির্ধারণ নিয়ে কী ভাবছে, রাষ্ট্রের সংস্কার নিয়ে কী ভাবছে। এর আগে আমরা কথা বলছিলাম আজকের ভোটের ট্রেনে নানা ধরনের রাজনৈতিক আলাপন নিয়ে, নির্বাচন নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ধর্মী আমরা কথা বলেছি। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগছে। লিমন ভাইয়ের আবার কোটি ঠিক আছে, লিমন ভাইয়ের চেয়ার সুন্দর তো। লিমন ভাই, আমরা একটা আপনার ফ্যান্স ক্লাব তৈরি করতে চাই। এই এই বেলায়েত সবাই বলতেছে লিমন ভাইয়া একটা আপনার একটা ফ্যান্স ক্লাব তৈরি করার অনুমতি চাই, অনুমতি দেবো?